নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে এটা আমার ম্যাথ বা অঙ্কের প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমি তোমাদের সংখ্যা সম্পর্কে একটা বেসিক ধারণা দেব। তো সংখ্যা যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে ডিজিট বা অঙ্ক। অঙ্ক হচ্ছে এমন একটা চিহ্ন যা ব্যবহার করে আমরা কি করি, হিসাব বা অঙ্ক করি। আর অঙ্ক আমাদের অঙ্কের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে আমাদের অঙ্ক সংখ্যা বা ডিজিট সংখ্যা হচ্ছে 10টি। টোটাল কয়টি ডিজিট বা অঙ্ক রয়েছে? অঙ্ক বা ডিজিট রয়েছে টোটাল 10টি। আর এই অঙ্ক দ্বারাই কি গঠিত করা হয়? সংখ্যা বা নাম্বার। আর সংখ্যা আমাদের অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমাদের সংখ্যা কী আছে? অসংখ্য। সংখ্যা অসংখ্য। আর অঙ্ক সংখ্যা কতগুলি আছে? 10টি। তো অঙ্ক সংখ্যাগুলি কি কি? 0, 1, 2, 3, 4 এইভাবে 9 পর্যন্ত এগুলি হচ্ছে সবগুলি কি? এই 10টি অঙ্ক। এক্ষেত্রে 0টি আমাদের ভারতবর্ষে আবিষ্কার করা হয়, যেটা হচ্ছে প্রথম অঙ্ক। এই অঙ্কগুলিকেই বসিয়ে কি পাওয়া যায়? সংখ্যা পাওয়া যায়। যেমনটা ঠিক কোনো ইংলিশ বা বাংলার ক্ষেত্রে আমরা কি করি? বর্ণগুলি পরপর বসিয়ে আমরা কি শব্দ পাই? ঠিক একই রকম করে আমরা কি অঙ্কগুলিকে পরপর বসিয়ে কি পাবো? সংখ্যা পাবো। যেমন 1 বা 1-এর বেশি অঙ্ক পরপর বসালে কি পাওয়া যায়? সংখ্যা পাওয়া যায়। যদি আমরা একটা বসাই, যেমন 1, এটা কি? এটাই একটা সংখ্যা। অথবা 2টা বসাতে পারি, এটাও সংখ্যা, পরপর 2 বসা। অথবা 0, 2 এটাও সংখ্যা। অথবা 3টা বসালাম পরপর, এটাও কি? সংখ্যা। তবে যে ক্ষেত্রে আমরা কি একটা বসাই সেটা কি হচ্ছে? এককের সংখ্যা। কি হয়? এক অঙ্কের বা এককের সংখ্যা। এক অঙ্কের, কারণ এক্ষেত্রে কি অঙ্ক সংখ্যা একটি। আর যখন 2টি অঙ্ক বসাবো এটা কি হবে? 2 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের? 2 অঙ্কের। আর যখন কি আমরা 3টা বসাবো তখন সেটা কয় অঙ্কের সংখ্যা হবে? 3 অঙ্কের। আর তোমাদের কাছ থেকে একটা বিষয় রইল, যেটা হচ্ছে যদি সামনে 0 থেকে, এটা কি 0, 2। এক্ষেত্রে যদি সামনে 0 থেকে, আমরা ছোটোবেলা থেকে জানি যে সামনে 0 থাকলে সেই শূন্যের কি কোনো মূল্য থাকে না। সেই অনুসারে এটা হচ্ছে কি 0 যেহেতু কোনো মূল্য নেই, কেবলমাত্র মূল্য কার ধরবো? 2-এর। তাহলে সেটা 2-এর সাপেক্ষে বা 2 হিসেবে এই 0, 2 এটা হচ্ছে কি এককের সংখ্যা, কারণ এক্ষেত্রে একটা অঙ্কই কি কার্যকরী। এটা কি এক অঙ্কের সংখ্যা। তাহলে এইভাবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? দেখো, 3 অঙ্কের সংখ্যা হতে গেলে 3টে সংখ্যা থাকা লাগবে। কয়টা সংখ্যা? 3টি সংখ্যা। 4 অঙ্কের সময় 4টি সংখ্যা। 5 অঙ্কের সময় 5টি সংখ্যা। কিন্তু যখন বৃহত্তম বলবে তখন সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আমরা সংখ্যা কয়টা রাখবো? সংখ্যা তো একটাই থাকবে, কিন্তু অঙ্ক কয়টা থাকবে? 3টি থাকবে। এবার এই 3টি অঙ্ক কি কি রাখা যায়? যদি আমরা 1, 2, 3 অথবা আমরা আমাদের ইচ্ছে মতো অনেক কিছু রাখতে পারি। তবে একটা লিমিটেশন আছে, যেটা 100 থেকে শুরু হবে এবং কত দূর পর্যন্ত যাবে? 100 থেকে তো 3 অঙ্কের সংখ্যা শুরু হয়, এর চেয়ে তো ছোট হয় না, কারণ এর চেয়ে ছোটো কি 99, যা হচ্ছে কি 2 অঙ্কের। তাহলে 3 অঙ্কের হতে গেলে সবচেয়ে ছোট 100 এবং সবচেয়ে বড় কি হবে? 3টা 9। এক্ষেত্রে কি 3টি অঙ্ক থাকবে, এর জন্য 3 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কী হবে? 4টি 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 3টা 0। টোটাল অঙ্ক সংখ্যা কয়টি থাকবে? 4টি। 5 অঙ্কের ক্ষেত্রে একই রকম করে 6 অঙ্ক, 7 অঙ্ক এইভাবে চলতে থাকে। এবার যদি তোমাদের এমন দেয়
যে তোমাদের অঙ্কগুলি দেওয়া আছে, মনে করো 7,2,0,8 কয়টা অঙ্ক আছে? 4টি অঙ্ক। এক্ষেত্রে তোমাদের জিজ্ঞাসা করলো, প্রথমত জিজ্ঞাসা করলো এই 4টি অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, অথবা তোমাদের জিজ্ঞাসা করতে পারে কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা। যদি তোমাদের বৃহত্তম সংখ্যা বলে, ঠিক আছে, তবে সেক্ষেত্রে কি করবে? বৃহত্তম সংখ্যা হতে গেলে কি সামনে যেটা থেকে সেটা কিসের ঘর হবে? এক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, 4টি সংখ্যা তাহলে কি হাজারের ঘর। তাহলে সামনে 8 লিখলে 8,000 হবে, সামনে যদি 5 লিখি 5,000, সামনে যদি 2 লিখি 2,000। তাহলে বৃহত্তম করতে গেলে প্রথমে বড়টা দেওয়া লাগবে, সবচেয়ে বড়টা প্রথমে, তারপর তার চেয়ে যেটা কম ভ্যালু বা মূল্যের আছে সেটা হচ্ছে কি 5, 2, তারপর 0, এটা তো বৃহত্তম। যদি ক্ষুদ্রতম বলে তবে সেক্ষেত্রে কি করবে? প্রথমে কি 0 লিখবে, তারপরে 2, তারপর 5, তারপরে 8, বড়টাকে সবার শেষে, তার চেয়ে যেটা কম মূল্যে সেটা তারপর, তার আগে, ঠিক তারপর তো না, তার আগে, আর তার চেয়ে যেটা কম মূল্যের সেটা তার আগে, আর সবচেয়ে যেটা ছোটো সেটাকে সামনে রাখবে। তবে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কার্যকরী যে অঙ্ক সেক্ষেত্রে কয়টা থাকবে? 3টা। তো এটা 4 অঙ্কের সংখ্যা হবে না, এটা তাহলে কত অঙ্কের সংখ্যা লিখে ফেলেছি? 3 অঙ্কের। তবে 4 অঙ্কের ক্ষেত্রে এটাকেই লিখতে হবে, কিন্তু শূন্যটাকে সামনে লেখা যাবে না, কারণ শূন্য সামনে থাকলে সেটা কি মূল্যহীন হয়। এই কারণে শূন্যকে কি সবার শেষে তো লেখা যাবে না, তাহলে তো ক্ষুদ্রতম সংখ্যা বেরোবে না, 4 অঙ্কের সংখ্যা বেরোবে কিন্তু ক্ষুদ্রতম বেরোবে না। এর জন্য শূন্যটাকে কি দ্বিতীয় পজিশনে রাখবো, তাহলে সবচেয়ে কি ছোট বাড়বে। আর যদি আমরা অন্য পজিশনে রাখতে পারি তো 508, তাহলে এক্ষেত্রে 508 হবে, এটা অনেক বড়। অথবা আর কি রাখতে পারি? 2580, 580, এটাও বড়, ঠিক আছে। তো উত্তর কি হবে? এটা, ঠিক আছে। তাহলে শূন্যটাকে কি দ্বিতীয় পজিশনে রাখতে হবে, প্রথমে রাখা যাবে না। এবার আমরা এখন যাব সংখ্যের শ্রেণী বিভাগে। দেখো, তোমরা সংখ্যা সম্পর্কে যথেষ্ট কিছু আমি আশা করি জেনেছ। এবারে যদি শ্রেণী বিভাগ করি, তাহলে সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা আমরা ভাগ করব আধানের ভিত্তিতে, আধান বা চার্জের, আর একটা অখণ্ডতা, একটা আধানের ভিত্তিতে। এই 2 ভাগে কি আমরা সংখ্যাকে ভাগ করব। যদি আধানের দিক থেকে আমরা সংখ্যাকে ভাগ করি, ঠিক আছে, তাহলে আধানের দিক থেকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি ধনাত্মক আধান, আর একটা হবে কি ঋণাত্মক। ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, যেমন 1, 2, 3, যেগুলি কি ধনাত্মক। আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে -1, -2, অথবা সেগুলি ভগ্নাংশ থাকতে হবে, -1.7 অথবা -3/2। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে যে শূন্য তো একটা সংখ্যা, কিন্তু শূন্য কি আধানহীন সংখ্যা, এর কি কোনো আধান নেই, এর না তো ধনাত্মক না তো কি ঋণাত্মক, এটা কি আধানহীন সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে কি আধানের দিক থেকে 2টি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ধনাত্মক আর একটা কি ঋণাত্মক। এবার অখণ্ডতার দিক থেকে আমরা কি সংখ্যাকে ভাগ করব। তাহলে অখণ্ডতার দিক থেকে যদি আমরা ভাগ করি, তাহলে এক্ষেত্রে আমরা কি 2টি ভাগে এক্ষেত্রেও ভাগ করব। একটা হবে তোমার ভগ্নাংশ সংখ্যা, আর একটা হবে পূর্ণ সংখ্যা। দেখো, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলি যেগুলি কি সম্পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেগুলি নয় সেগুলি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সেটা ঋণাত্মক এবং ধনাত্মক কি উভয়ই হতে পারে, পজিটিভ নেগেটিভ উভয়। পূর্ণ সংখ্যাও ঠিক একই রকম, পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে, ঠিক আছে। আবার ভগ্নাংশ সংখ্যা যেমন মনে করো 2/3, 3 সমস্ত 1/4, 7.9, অথবা এইভাবে আরও অনেক সংখ্যা রয়েছে।
আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমরা জানো 1 2 3 4 0 শূন্যও পূর্ণ সংখ্যা, -3 -7 মাইনাস দেখা যাচ্ছে না, -2 এরকম। ঠিক আছে, এবার আমরা কি এই ভগ্নাংশ সংখ্যাটাকে নেব। এবার ভগ্নাংশ সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রধানত আমরা 3টি ভাগ করব। তাহলে ভগ্নাংশ সংখ্যার কয়টি ভাগ? 3টি। এক্ষেত্রে যে আমরা প্রথম ভাগটা পড়ব তা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সাধারণ। এটা ভগ্নাংশ সংখ্যা। দেখো, সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে কী কী আছে? সাধারণ ভগ্নাংশ যেগুলিকে সাধারণ অবস্থায় দেখা যায়, বাই অবস্থায় থাকে, সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তৃতীয় যেমন মনে করো 2/3, 4/5, যেহেতু উপরেরটা কি ছোটো থাকবে, নিচেরটা কি থাকবে বড় থাকবে, অথবা উপরেরটাও বড় থাকতেও পারে। এগুলো তাহলে কী হচ্ছে? সাধারণ ভগ্নাংশ। আর হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে কী দেখবে? একটা সংখ্যা থাকবে পূর্ণ, আর একটা কী দেখবে? ভগ্নাংশে থাকবে। যেমন মনে করে 2/3/4, 6/8/9। এগুলো হচ্ছে কি মিশ্র সংখ্যা, মিশ্র ভগ্নাংশ সংখ্যা। আর 3 হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। দেখো, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা জানো 7.6 এরকম দশমিক বসানো সংখ্যাগুলি, 0.001 অথবা আরও অনেক রয়েছে। তাহলে ভগ্নাংশ সংখ্যা 3 ধরনের: সাধারণ ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ যেগুলি কি সাধারণ অবস্থায় বাই অবস্থায় থাকে, 2/3, 4/5, 6/7। আর মিশ্র ভগ্নাংশ যেক্ষেত্রে কী থাকবে? একটা কী থাকবে? পূর্ণ সংখ্যা, আর কী থাকবে? তার সাথে কী থাকবে? সাধারণ ভগ্নাংশ সংখ্যা থাকবে। আর দশমিক সংখ্যা হচ্ছে যেক্ষেত্রে কি দশমিক থাকবে, অর্থাৎ 10 দ্বারা বিভাজ্য বা 10-এর গুণিতক দ্বারা বিভাজ্য। এবারে আমরা পূর্ণ সংখ্যার ভাগগুলি দেখব। দেখো, পূর্ণ সংখ্যার ভাগ অনেক রয়েছে। আমি তোমাদের একটা সহজ পদ্ধতিতে তোমাদের বোঝাচ্ছি। দেখো, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা দুটোই কি ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে। আর পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে। আর পূর্ণ সংখ্যা মাইনাস অর্থাৎ ঋণাত্মক, পূর্ণ সংখ্যা মাইনাস অর্থাৎ ঋণাত্মক, অথবা প্লাস চার্জ, দুটাই অবস্থাতে থাকতে পারে। এবার পূর্ণ সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করব, এবং তার মধ্যে প্রথমে আমি তোমাদের যেটা বলবো তা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য বিশেষ নাই। পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা যেগুলি আমরা কি স্বভাবতই বলে থাকি বা ছোটোবেলা থেকে আমরা পড়েছি। ছোটোবেলা থেকে আমরা কি পড়েছি? 1 2 যদি গুনতে বলে তাহলে কোথা থেকে শুরু করি? 1 থেকে 2 থেকে 3 4 5 6 এভাবে 100 200 400 পর্যন্ত গুনি। কিন্তু আমরা কখনোই 0 অথবা 1.2 2 সমস্ত 3 এগুলি কি আমরা পড়ি কি? পড়ি না। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে এবং কি ইনফিনিটি পর্যন্ত যাবে। এগুলি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, কিন্তু সবগুলি কি ধনাত্মক। তাহলে স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলি? যে সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক, অর্থাৎ যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত, এগুলি কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যারই একটা অংশ। এবার পূর্ণ সংখ্যা আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি জোড়। জোড় সংখ্যা মানে যা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য। আর বিজোড় হচ্ছে যা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়। বিজোড়, হ্যাঁ, 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে জোড় সংখ্যা তোমরা জানো 2 এর গুণিতকগুলি সব কোথা থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে, 4 6 8 এইভাবে কি চলতে থাকবে, অসীম পর্যন্ত যাবে। হ্যাঁ, আর বিজোড় সংখ্যাও কী হবে? কোথা থেকে শুরু হবে?
বিজোড় সংখ্যা কোথা থেকে শুরু হবে? বিজোড় সংখ্যা শুরু হবে 1, 3, 5, 7, এইভাবে কি চলতেই থাকবে। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা 2 ভাগে ভাগ করলাম, জোড় বিজোড়। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যারই একটা কি অংশ, যা কি শূন্য এবং ঋণাত্মক সংখ্যাগুলি বাদ দিয়ে সম্পূর্ণ ধনাত্মক সংখ্যা 1 থেকে শুরু করে সেগুলি হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। এরপরে আরেকটা আমরা ভাগ করব, তো এই পেজে হবে না, পরের পেজ নিচ্ছে। তো এবারে পূর্ণ সংখ্যায় আমরা যে ভাগ করব তা হচ্ছে মৌলিক এবং যৌগিক। তাহলে কি পূর্ণ সংখ্যা দুটি ভাগ, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলি যেগুলি কি থাকবে কেবলমাত্র দুটি উৎপাদক বা কেবলমাত্র দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আর যৌগিক সংখ্যা কী হবে? 2-এর বেশি উৎপাদক থাকবে। তাহলে দুটি উৎপাদক থাকলে তাকে কি বলবো আমরা? মৌলিক সংখ্যা। এবার তোমাদের উৎপাদক যদি না বুঝতে পারো তাহলে এটা মনে রাখো যে উৎপাদক হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাটি কি যেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি মিলে যাবে বা একটা পূর্ণ সংখ্যা আসবে। যেমন মনে করো 12কে কি সব অনেক সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তো। তার মধ্যে কিছু সংখ্যা আছে যেগুলি দ্বারা ভাগ করলে কি একটা উত্তরটা কি আসবে বা ভাগফলটা একটা পূর্ণ সংখ্যা আসবে। যেমন 1 দ্বারা ভাগ করলে কত পাবো? অ্যান্সার আমরা কত পাবো? 12। তাহলে 1 দ্বারা কী করে ভাগ করি। এবার যদি ভাগ করি 2 দ্বারা তাহলে অ্যান্সার কত পাবো? 6 পাবো, যেগুলি সব পূর্ণ সংখ্যা। যদি আমরা ভাগ করি 12কে 3 দ্বারা তাহলে কত পাবো? 4। যদি আমরা ভাগ করি কত দ্বারা? 4 দ্বারা তাহলে কত পাবো? 3। যদি আমরা ভাগ করি 6 দ্বারা তাহলে কত পাবো? 2। যদি আমরা 12 দ্বারাই ভাগ করি তাহলে কত পাবো? 1। তার মানে যে সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে যে আমাদের উত্তরটা আসবে বা ভাগফলটা আসবে সেটা কি আসবে? পূর্ণ সংখ্যা আসবে। সেই সংখ্যাগুলি কি হচ্ছে? উৎপাদক। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকবে? 2টি। আর যৌগিক সংখ্যার কয়টি উৎপাদক থাকবে? 2-এর বেশি। তাহলে 12-এর কয়টি উৎপাদক রয়েছে? 1 দ্বারাও ভাগ যায়, 2 দ্বারাও, 3 দ্বারাও, 4, 6, 12, তাহলে তো অনেকগুলি উৎপাদক, 6টি উৎপাদক। তাহলে এটা কি যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেমন মনে করো 2কে কী দ্বারা ভাগ করা যায়? কেবলমাত্র 1 আর 2 অন্য কিছু দ্বারা ভাগ করলে ভাগফল আসবে, কিন্তু সেগুলো কী আসবে? ভগ্নাংশে আসবে। তো ভগ্নাংশ আসলে তো হবে না, যেই সংখ্যাগুলিতে ভাগ করলে কী আসবে? ভাগফল কী আসবে? পূর্ণ সংখ্যা আসবে। পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা অবশ্যই। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা কী রয়েছে? 2, 3, 5, 7, 11, 13, এভাবে অনেকগুলি মৌলিক সংখ্যা রয়েছে। আর যৌগিক সংখ্যা বাকি সবগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। কত শুরু হবে? 4, 6, 8, 9, 10, এইভাবে কি চলতে থাকবে। এগুলি কী হচ্ছে? যৌগিক সংখ্যা, যেগুলি কী থাকবে? 2-এর বেশি উৎপাদক। আর 2টি উৎপাদক থাকলে সেগুলি কী হবে? মৌলিক সংখ্যা। এবার তোমাদের মাথায় একটা আসতে পারে যে তাহলে 1 কী? দেখো, 1-এর উৎপাদক কেবলমাত্র একটি। কয়টি উৎপাদক? একটি, কারণ 1 কেবলমাত্র 1 দ্বারাই বিভাজ্য। তো সেক্ষেত্রে 1 তো না তো মৌলিক সংখ্যা না তো যৌগিক সংখ্যা। 1 কি? একটি পূর্ণ সংখ্যা, একটি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এটি কি একটি স্বাভাবিক সংখ্যা। তো বন্ধুরা, আশা করি আমি তোমাদের সম্পূর্ণ সংখ্যা সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি। আর আজকের ভিডিও এটুকুনি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যোগ এবং বিয়োগ করা শেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।